করোনা রোধে কঠোর বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন। ঈদের ছুটিতে কর্মস্থলে থাকার নির্দেশ, চলবে না আন্তঃজেলা বাস। দেশে করোনায় প্রাণহানি কমছে, গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫০ জন। রাজধানীর হাসপাতালগুলোয় নেই বেড বা আইসিইউ সংকট। সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান হত্যা মামলায় চার্জশিট দাখিল, বরখাস্ত এসআই আকবর সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধ আরও ১১ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিধিনিষেধ চালু থাকবে ১৬ মে মধ্যরাত পর্যন্ত। এই সময়ে সারা দেশে মার্কেট ও দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। যাত্রীবাহী ট্রেন, লঞ্চ ও আন্তঃজেলা বাস ছাড়া সব গণপরিবহন ও যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে এবারের প্রজ্ঞাপনে। করোনা রোধে চলমান বিধিনিষেধ নিয়ে বুধবার জারি হওয়া মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে যোগ হয়েছে আরও ৬টি ধারা। গত ১৪ এপ্রিল শুরু হওয়া কঠোর বিধিনিষেধের মেয়াদ তৃতীয়বারের মতো বেড়ে কার্যকর থাকবে আগামী ১৬ মে মধ্যরাত পর্যন্ত। শহরের ভেতর গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে নতুন প্রজ্ঞাপনে। দেশে ঈদ উল ফিতর উদযাপন হতে পারে আগামী ১৩ বা ১৪ তারিখ। জনপ্রশাসনের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও এবার ঈদে বাড়ি যেতে পারবেন না। সবাইকে নিজ কর্মস্থলে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। বাড়ি যাওয়া যাবে না, সেটি একেবারে পূর্ণাঙ্গভাবে এটি পালন করতে হবে। কেউ যাতে বাড়ি না যেতে পারে এবং কাউকে যাতে ঈদে বাড়ি যাওয়ার ছুটি না দেওয়া হয়। সচিব জানান, ঈদের আগ পর্যন্ত সরকারি অফিসগুলো আগের নিয়মে চলবে এবং গুরুত্বপূর্ণ অফিসগুলো খোলা থাকবে। এছাড়া মাঠ পর্যায়ের প্রশাসনের অফিস সবসময় খোলা থাকবে বলেও জানান তিনি। মাঠ পর্যায়ে তো প্রশাসনের অফিস সবসময় খোলা এবং তা থাকবে করোনা পরিস্থিতি মোকাবেলা, তারপরে যে সমস্ত বড় প্রকল্পগুলি রয়েছে এগুলি বাস্তবায়নের ক্ষেত্রে তা সহযোগিতা করবে স্টেশনে থেকে। এছাড়া করোনা স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরা নিশ্চিতে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা রোধে জারি করা লকডাউনের ১ মাস পেরিয়ে গেলেও স্বাস্থ্যবিধি মানতে মানুষের অনীহা দূর হয়নি। রাজধানীর বাজারগুলোতে মাস্ক না পরে, সামাজিক দূরত্ব না মেনে অবাধেই চলছে বেচাকেনা। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে জনপ্রশাসনের তৎপরতাও খুব একটা চোখে পড়েনি। একে তো মাস্ক পরেননি, তার উপর কারণ জিজ্ঞেস করা এভাবেই বিরক্তি প্রকাশ করলেন এক ব্যক্তি। শুধু তিনি নন, এমন মানসিকতা নিয়ে রাজধানী সহ সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন অসংখ্য মানুষ। দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরুর পর ৫ এপ্রিল লকডাউন ঘোষণা করে সরকার। সেই ঘোষণার মাস পেরিয়ে গেলেও সাধারণ মানুষের মধ্যে করোনা নিয়ে সচেতনতা খুব একটা বাড়েনি। রাজধানীর কারওয়ান বাজারের এই চিত্র দেখলে বোঝার উপায় নেই দেশে লকডাউন চলছে। রমজান মাসে অন্য সময়ের চেয়ে বেড়েছে ক্রেতা সমাগম। স্বাস্থ্যবিধি না মানা নিয়ে অজুহাতেরও কমতি নেই ক্রেতা বিক্রেতাদের। মাস্কটা পরে গেছে, এখন এই যে মাস্ক আছে, তারপরে ঠিক আছে সবকিছু। মাস্ক পরা উচিত না? হ্যাঁ অবশ্যই, আমি পরি তো। লকডাউনের নির্দেশনায় কাঁচা বাজার খোলা জায়গায় সরানোর কথা বলা হলেও তা মানেননি বেশিরভাগ বাজার কর্তৃপক্ষ। তাই ভিড়ে ঠাসা বাজারে গাদাগাদি করে চলছে বেচাকেনা। বালাই নেই সামাজিক দূরত্বের। মাস্ক তো বাসায় থইছি বলে আছে, পড়া লাগে না। সরি। লকডাউনের স্বাস্থ্যবিধি বাস্তবায়নে প্রশাসনের তৎপরতাও খুব একটা চোখে পড়েনি। এদিকে বাস বাদে বাকি সব গণপরিবহনই চলছে রাস্তায়। রিক্সা, ভ্যান, সিএনজি, ভাড়ায় চালিত মোটরসাইকেলও প্রাইভেট কারে করে চলাচল করছে মানুষ। সবার কাছে অবস্থা খারাপ, এই জন্য গাদাগাদি নিয়েছে। সবার টাকা না, মামা নিয়ে যাও না, নিয়ে উপায় কি? গাদাগাদি করে কি করবো? গাছ নাই, বাস নাই, কি করার আছে? লোকাল নিতে আসি তো, লোকাল আইসি সেই মহাখালীর থেকে।
ছোট পরিসরে বেশি যাত্রী ওঠায় চরমভাবে উপেক্ষিত হচ্ছে করোনার স্বাস্থ্যবিধি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মৃত্যু দেখল দেশ। এই সময়ে করোনার মৃত্যু 50-এর নিচে নামেনি। গত 24 ঘন্টায় মারা গেছে আরও 50 জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 11,755 জনে। সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণে রাখতে সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মানায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বুধবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 427টি ল্যাবে 20,284 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,742 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.59%। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হল 7,67,338 জনের। মৃত 50 জনের মধ্যে ঢাকা বিভাগেরই 28 জন। এদের মধ্যে 30 জনের বয়স 60-এর বেশি। মৃত্যুর হার 1.53। সংক্রমণ ও মৃত্যুহার নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে জানান বিশেষজ্ঞরা। তবে দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে হবে টিকা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে টিকা আসছে। অধিদপ্তরের মুখপাত্র জানান, করোনার প্রথম ডোজ টিকা নেয়ার পর দ্বিতীয় ডোজ 8 সপ্তাহের পরিবর্তে 12 সপ্তাহে নেওয়া যাবে। এ নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। আপনারা যদি বৈজ্ঞানিকভাবে দেখেন তাহলে দেখবেন যে ভ্যাকসিনটা আমরা ব্যবহার করছি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, সেটি শুধু 8 সপ্তাহ নয়, 12 সপ্তাহ পরেও কিন্তু কার্যকর হয় এবং এটি কিন্তু পূর্ণ মাত্রায় প্রোটেকশন কিন্তু আমাদেরকে দিতে পারে। এবং ইতিমধ্যে দেখানো হয়েছে যে যদি একটি মাত্র ভ্যাকসিনের ডোজও কেউ যদি পেয়ে যায় তাহলে 76% সম্ভাবনা থাকে তার ভালো প্রোটেকশন পাওয়ার। একদিনে সুস্থ হয়েছেন আরও 3,443 জন। এতে সুস্থের সংখ্যা মোট দাঁড়ালো 6,98,465 জনে। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর হাসপাতালগুলোতে কমেছে করোনার রোগী, কমেছে নতুন আসা মানুষের নমুনা দিতে আসা মানুষের সংখ্যা। কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা হাসপাতাল সহ প্রায় সব হাসপাতালে সাধারণ শয্যা খালি রয়েছে অর্ধেকেরও বেশি। চাহিদা মতো পাওয়া যাচ্ছে আইসিইউ বেডও। 360 শয্যার মুগদা জেনারেল হাসপাতালে বর্তমানে করোনা রোগী ভর্তি আছে 160 জন, আর শয্যা খালি আছে 264টি। কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে 169 শয্যায় ভর্তি রোগী মাত্র 39 জন। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে 288 বেডের মধ্যে খালি আছে 204 বেড। সব হাসপাতালেই করোনা রোগীর আইসিইউ বেড ফাঁকা যাচ্ছে। সম্প্রতি দেশে চীনের তৈরি করোনা ভাইরাসের টিকা সিনোভ্যাকের জরুরি অনুমোদন দেওয়া হয়। ফলে চীন থেকে স্বল্প সময়ের মধ্যে এই টিকা আসার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপ করলে একথা জানান স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া। টিকার ব্যাপারে আমাদের যত সোর্স, আমরা সকল সোর্স নিয়ে আমরা কাজ করছি। আমাদের আজকে কমিটির প্রথম সভা ছিল। আমরা আশা করি, আপনারা ইতিমধ্যে জানিয়েছেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বলছেন, আমাদের ডিজি হেলথ মহোদয় বলছেন, আমরা স্বল্পতম সময়ের ভিতরে চীনের টিকা পেয়ে যাব। আরও অন্যান্য দেশ, চীন, রাশিয়া সহ পৃথিবীর যে দেশের সাথে যোগাযোগ করা হচ্ছে, যত দ্রুততম সম্ভব স্বল্পতম সময়ের ভিতরে আমরা আশা করি টিকা সংগ্রহ করার ব্যবস্থা করব। সেরাম ইনস্টিটিউট চুক্তি অনুযায়ী করোনার টিকা না দিলে টাকা ফেরত পাবে বাংলাদেশ। বুধবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে একথা জানান অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। মন্ত্রী বলেন, অন্যান্য উৎস থেকেও করোনার টিকা আনার চেষ্টা চলছে। এছাড়া ক্রয় কমিটির সভায় 14টি প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে 8টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অবহেলা এবং দুর্নীতির কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি একথা বলেন। করোনা ভাইরাস সংক্রমণ রোগীদের চিকিৎসার জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার বিকেলে ভার্চুয়াল চিকিৎসার অ্যাপ উদ্বোধনের অনুষ্ঠানে একথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় পুরোপুরি ব্যর্থ হয়েছে সরকার। জনগণের কাছে এই সরকারের জবাবদিহি নেই দাবি করে তিনি বলেন, সরকারের অদক্ষতা, ভুল সিদ্ধান্তের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রকৃতপক্ষে এই মহামারী শুরু হওয়ার পর থেকেই সরকারের চরম উদাসীনতা, অবহেলা, অযোগ্যতা এবং অজ্ঞানতা এই করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিয়েছে। এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে করোনার চিকিৎসার জন্য সরকারি তরফ থেকে সেই ধরনের কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি।
বিপন্ন মানবতার পাশে দাঁড়িয়ে দুর্যোগে প্রধানমন্ত্রী যে দৃষ্টান্ত স্থাপন করছেন ৭৫ পরবর্তী কোনো সরকার এমনটি করতে পারেনি বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঈদযাত্রায় প্রাণহানি এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সড়ক পরিবহন মন্ত্রী। তার সরকারি বাসভবন থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শুধু ঢাকায় বসে লিপ সার্ভিস দিচ্ছে, ঢাকায় বসে তারা আজকে গলাবাজি করছে, সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে। তারা আজকে এই করোনা সংকটের সময় সরকারের সমালোচনা না করে মানুষের পাশে দাঁড়িয়েছেন, এরকম একটা দৃষ্টান্ত তারা স্থাপন করতে পারেননি। টানা ৩ সপ্তাহ বন্ধ থাকার পর আগামীকাল থেকে গণপরিবহন চালুর প্রস্তুতি নিচ্ছে পরিবহন মালিক শ্রমিকেরা। সরকারের সিদ্ধান্ত মেনে বৃহস্পতিবার ভোর থেকে রাজধানী ঢাকাসহ সব জেলায় বাস চালু ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। অভ্যন্তরীণ রুটে বাস চললেও বন্ধ থাকবে আন্তঃজেলা গণপরিবহন। সমিতির পক্ষ থেকে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মাস্ক ছাড়া কোনো যাত্রী ওঠানো যাবে না এবং যানবাহনের শ্রমিকদের মাস্ক সরবরাহ করবে মালিক পক্ষ। যাত্রীবাহী যানে ফাঁকা রাখতে হবে অর্ধেক আসন এবং দাঁড়িয়ে কোনো যাত্রী পরিবহন করা যাবে না। ঢাকার এভার কেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে চিকিৎসকেরা। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন বুধবার রাতে একথা জানান। এ পর্যন্ত খালেদা জিয়ার যেসব শারীরিক পরীক্ষা হয়েছে তা রিভিউ করেছে মেডিকেল বোর্ডের সদস্যরা, জানান অধ্যাপক জাহিদ। গতকাল থেকে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। এদিকে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়টি মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে তিনি এবং ডক্টর FM সিদ্দিকী হাসপাতালে খালেদা জিয়ার কক্ষে গিয়ে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। খালেদা জিয়ার বিদেশ যাওয়ার তদবির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। আর মতিয়া চৌধুরী মন্তব্য করেছেন, বিএনপির রাজনীতি জনগণের জন্য নয়, কেবল খালেদা জিয়া কেন্দ্রিক। বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ কৃষক লীগের অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। বঙ্গবন্ধু এভিনিউতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কৃষক লীগ। অনুষ্ঠানে করোনাকালে বিএনপির ভূমিকা নিয়ে সমালোচনা করেন নেতারা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেন, এই সংকটের মধ্যেও মানুষের পাশে দাঁড়ায়নি বিএনপি। মন্তব্য করেন, তাদের সব ব্যস্ততা কেবল খালেদা জিয়াকে নিয়ে। একমাত্র খালেদা জিয়ার চিকিৎসা ছাড়া বাংলাদেশে আর কোনো চিকিৎসার দরকার নাই। তার চিকিৎসা সরকার করতেছে, আরো করবে, কিন্তু পাবলিকের চিকিৎসার কোনো দরকার নাই, ওষুধপাতির কোনো দরকার নাই, খাওয়ার কোনো দরকার নাই। এটা কি দৃষ্টিভঙ্গি? এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ মন্তব্য করেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও রাজনীতি করছে বিএনপি। দেশে উন্নত চিকিৎসা চললেও বিদেশে নেয়ার ইস্যু দাঁড় করানো হচ্ছে। তার এই অসুস্থতার অজুহাতকে সামনে এনে যেভাবে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, এই ধরনের দাবি আসলে একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবে তিনি দ্রুত সুস্থ হোক। তিনি বলেন, আদালতে জামিন না হওয়া সত্ত্বেও মানবিক বিবেচনায় খালেদা জিয়ার সাজা স্থগিত করেছেন প্রধানমন্ত্রী। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের বন্দর বাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমেদ হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এতে এসআই আকবর হোসেন ভূঁইয়াকে প্রধান অভিযুক্ত করে 6 জনকে আসামি করা হয়েছে। দুপুরে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা PBI এর পরিদর্শক আওলাদ হোসেন। সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হান আহমেদ হত্যা 6 মাস পর এই মামলার অভিযোগপত্র জমা দিল PBI। চার্জশিটে আসামি করা হয়েছে 6 জনকে, যার মধ্যে প্রধান আসামি এসআই আকবর হোসেন ভূঁইয়া। বাকি অভিযুক্তরা হলেন এসআই হাসান উদ্দিন, ASI আশেক এলাহি, কনস্টেবল টিটু চন্দ্র দাস ও কনস্টেবল হারুনুর রশিদ এবং কথিত সাংবাদিক আব্দুল আল নোমান। এর মধ্যে নোমানের বিরুদ্ধে ঘটনার CCTV ফুটেজ গায়েব করার অভিযোগ আনা হয়েছে। আকবর হোসেন ভূঁইয়া, ASI আশেক এলাহি, হারুনুর রশিদ এবং টিটু চন্দ্র দাস তাদের দায় এসছে
আর আলামত গোপন করার বিষয়ে সাব ইন্সপেক্টর মোহাম্মদ হাসান উদ্দিন এবং আব্দুল্লাহ নোমানের দায়েশে। করোনার কারণে আদালতের কার্যক্রম সীমিত থাকায় অভিযোগপত্র গ্রহণ করে আদালত পুলিশ। পুরোদমে আদালতের কার্যক্রম চালু হলে তা আদালতের কাছে উপস্থাপন করা হবে। যেহেতু এখন ভার্চুয়াল কোর্ট চলতেছে পুরো বাংলাদেশে, আমাদের যখন কোর্ট সম্পূর্ণভাবে চালু হবে এর মধ্যে আমরা তার অভিযোগপত্র দেখে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সেটা আমরা সংশোধন করে পুনরায় পিবিআইয়ের সাথে কথাবার্তা বলে আমরা অচিরে এটা জমা দিয়ে দেব। রায়হানের আইনজীবী জানান, তদন্ত প্রতিবেদন পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেবেন তারা। এদিকে অভিযুক্ত 5 পুলিশ সদস্য কারাগারে থাকলেও কথিত সাংবাদিক নোমান এখন পলাতক। প্রকৃত ঘটনা জানতে তাকে গ্রেপ্তারের দাবি জানান রায়হানের মা। আমরা সেটা পরীক্ষা নিরীক্ষা করব, পরামর্শ করব। যদি আমরা কোনো আইনি কোনো এখানে কোনো ফাঁক ফোকর থাকে বা এই ন্যায় বিচারটা বিঘ্নিত হয় এই মর্মে যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে আমরা আইনগতভাবে এটার বিরুদ্ধে নারাজি দিতে পারি। নোমানকে বের করতেই হবে, তা না হলে সিসি ফুটটা আবার করবে না। আর সিসি ফুটের বাইর করলেই সিসি ফুটে দেখবেন আপনারা আমার ছেলেকে কতটুকু নির্যাতন করতেছেন আর কতটুকু আদর করতেছেন, সব একসাথে বাইরে যাবে, তখন কারো মুখের কোনো সুপারিশ লাগবে না। গত বছরের 11 অক্টোবর ভোরে সিলেটের আখালিয়ার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে অমানসিক নির্যাতন করেন ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ কয়েকজন পুলিশ সদস্য। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সুনির্দিষ্ট প্রমাণ পেলে সহিংসতায় জড়িত কোনো হেফাজত নেতা ছাড় পাবে না, তবে যারা নিরপরাধ তাদের ভয়ের কিছু নেই বলে জানায় গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে ডিবি বলছে, ধর্মের দোহাই দিয়ে তাণ্ডব চালিয়ে রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্টকারীদের রেহাই নেই। হেফাজতে 2013 সাল ও সাম্প্রতিক সহিংসতায় মাসব্যাপী চলছে গ্রেপ্তার অভিযান। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 25 শীর্ষ নেতা। এ নিয়ে একাধিকবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হেফাজত নেতারা। মঙ্গলবার রাতে দেখা করে গ্রেপ্তার বন্ধ সহ 4টি দাবি জানায় নেতারা। তবে সাক্ষাতেও কোনো লাভ হয়নি। বুধবার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার সাংবাদিকদের সাফ জানিয়েছেন, নাশকতাকারীদের বিরুদ্ধে অব্যাহত থাকবে গ্রেপ্তার অভিযান। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কথা বলেছেন যে নিরীহ ব্যক্তিরা যেন এই ধরনের ঘটনায় আতঙ্কিত না হয়, কিন্তু যারা দোষী তারা যেন আবার ছাড় না পায়। আমরা সেই বিষয়টাকে মাথায় রেখে কাজ করছি। ডিবি জানায়, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্ট, পুলিশ কর্মকর্তাদের উপর হামলাকারীদের ছাড় দেয়া হবে না। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিদাতাদেরও খুঁজছে ডিবি। আমাদের কাজ হলো দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা। আমরাও এটা কোনোভাবেই আশা করব না কোথাও কোনো ধরনের অরাজকতা, কোথাও কোনো ধরনের বড় ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড হোক। আইন শৃঙ্খলা বাহিনী থেকে আমাদের একটি হলো যে যেখানেই হবে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিব। এদিকে নাশকতার মামলায় হেফাজতের বিলুপ্ত কমিটির সহকারী মহাসচিব সাখাওয়াত হোসেন রাজি সহ 4 নেতাকে আবারও 3 দিন করে রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বারবার দেখা করলেও হেফাজতের দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। তিনি বলেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে কৃষক লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি মন্তব্য করেন। রাষ্ট্রমন্ত্রীর সাথে মাসে মধ্যে তারা দেখা করে, সরকারের মন্ত্রীর সাথে যে কোনো সময় তারা দেখা করতেই পারে। সরকারের সাথে আলোচনা করতে চাইলে জুনের মধ্যে দেশে করোনা পরিস্থিতির উন্নতি না হলে অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিয়েছে ডিনস কমিটি। বিকেলে কমিটির এক ভার্চুয়াল সভায় এ প্রস্তাব দেয়া হয়। আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়। অনলাইন পরীক্ষার গ্রহণযোগ্যতা ও পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা সুনির্দিষ্ট করতে অনুষদগুলোর ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের কৌশলপত্র তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। 2 সপ্তাহের মধ্যে এই কৌশলপত্র জমা দিতে বলা হয়েছে। আর জানানো হয়, ডিনস কমিটির এসব সিদ্ধান্ত দ্রুতই বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় অনুমোদন করা হবে। করোনা পরিস্থিতির কারণে গত বছরের 18 মার্চ থেকে বন্ধ আছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চাইলে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে, একথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন। কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের মোবাইল ফোন দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় জটিলতা থেকেই যাচ্ছে। ছাত্র প্রতিনিধিদের অভিযোগ, মহামারীর সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনোভাবেই শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে না। করোনার কারণে 1 বছরের বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ। পাবলিক বিশ্ববিদ্যালয় অনলাইনে একাডেমিক কার্যক্রম শুরু করলেও ইন্টারনেট সুবিধাসহ স্মার্টফোন বা ব্যক্তিগত কম্পিউটার না থাকায় অনেক শিক্ষার্থী এর বাইরে। অসচ্ছল শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা কার্যক্রমে যুক্ত করতে স্মার্টফোন কিনতে সুদমুক্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। মোবাইল দেওয়ার বিষয়ে একদমই কোনো মোবাইল দিবে বা মোবাইলের জন্য লোন দিবে এই ধরনের বিষয়ে কোনো কথাবার্তা হয়নি। এরকম কোনো প্রস্তাবের কোনো অগ্রগতি আমাদের চোখে পড়েনি। ছাত্র প্রতিনিধিরা বলছেন, করোনার কারণে বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের বাজেটের অনেক টাকাই ব্যয় হয়নি, তাই ঋণ না দিয়ে শিক্ষার্থীদের ওই টাকা সহায়তা হিসেবে দেওয়ার দাবি তাদের। বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব অনুদান থেকেই, এবং এটিও সম্ভব ছিল যে ঋণ না দিয়ে শিক্ষার্থীদেরকে সরাসরি বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে টাকা প্রদান করা, সেটিও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্ভব ছিল বলে আমরা মনে করি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের ফোন কেনার জন্য ঋণ দেওয়ার কাজ চলছে। আবেদন করলে সে আবেদন যাচাই বাছাই করে সংশ্লিষ্ট কমিটি, আমাদের হিসাব অফিস যেখানে আছে, তখন তারা সেই লোন দিয়ে দেবেন যে শিক্ষার্থীরা নিতে চায়। মঞ্জুরি কমিশন বলছে, টাকা ছাড় হয়েছে। শিক্ষার্থীরা মোবাইল ফোন পেয়ে গেলে অনলাইনে পরীক্ষা দিতে আর কোনো সমস্যা হবে না। বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদেরকে মোবাইল কেনার জন্য অর্থ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এখন শিক্ষার্থীরা নিরবিচ্ছিন্নভাবে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবে। করোনার টিকা দেওয়ার কাজেও তেমন কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রাত 9টায় বাংলাদেশে আরও খবর জানাবো, তার আগে খেলার খবর। শুরুতে শিরোনাম। টানা ব্যর্থতার দায় শুধু ডোমিঙ্গো নয়, আকরামের কাঠগড়ায় ক্রিকেটারদের দায়িত্বহীন রাতে ফাইনাল নিশ্চিতের লড়াই, স্ট্যামফোর্ড ব্রিজে চ্যালেঞ্জ জিতে মরিয়া রিয়াল মাদ্রিদ, অ্যাওয়ে গোলের সুবিধা চেলসির সঙ্গে। দলের টানা ব্যর্থতার দায় হেড কোচ রাসেল ডোমিঙ্গোর একার নয়, দায় আছে ক্রিকেটার ও বাকিদেরও, এমনটাই মন্তব্য করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে ডোমিঙ্গোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান তিনি। এদিকে ভারত থেকে সাকিব মুস্তাফিজকে ফেরাতে কাজ করছে বিসিবি। 2-3 দিনের মধ্যে দেশে ফিরবেন 2 তারকা, জানিয়েছেন আকরাম খান। লঙ্কা মিশন শেষ করে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। আরও একটি ব্যর্থ সফরের পর অভিযোগের তীর হেড কোচ রাসেল ডোমিঙ্গোর দিকে। ব্যর্থতার দায় নিয়ে হয়তো শিগগিরই চাকরি হারাবেন ডোমিঙ্গো, কিন্তু ব্যর্থতার পুরো দায় কি তার একার? নিউজিল্যান্ডে দলের টিম লিডার ছিলেন জালাল ইউনুস, শ্রীলঙ্কায় একই দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। সিরিজ শেষে তাদের মূল্যায়ন রিপোর্টে কি থাকবে সেটার জন্য অপেক্ষা। তবে খালি চোখে শুধু ডোমিঙ্গোর একার দায় দেখছেন না ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, ব্যর্থতার কাঠগড়ায় আছে অন্যরাও। শুধু আমরা যে কোচকে দায়ী করবো তা না, মনে করেন যে আপনার অনেক ম্যাচ আমরা জিতে জিতে হেরে গিয়েছি। আমরা অনেক সময় টিম যেরকম হওয়ার ছিল ওরকম হয়নি। আমরা কি উইকেটে কী ধরনের আমাদের প্লেয়ারকে খেলানো হচ্ছে, তো এগুলোও কিন্তু ছোটো মোটো অনেকগুলো সিদ্ধান্ত কিন্তু আমাদের ভুল ছিল। তো এগুলো নিয়ে আসলে আমরা খুবই চিন্তিত। লঙ্কা সিরিজে সাকিব মুস্তাফিজের সার্ভিস চায় বিসিবি, তাদের দেশে ফেরাতে চলছে তৎপরতা। ভারতীয় ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিদের সাথে চলছে ত্রিমুখী আলোচনা। বিশেষ বিমানে 2 থেকে 3 দিনের মধ্যে দেশে ফিরবেন তারা। বিসিবিও আছে, আর মনে করেন যে আপনার ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডও আছে, কারণ ওরা, এবং এর সাথে কিন্তু আপনার সাকিব, যেহেতু সাকিব এক জায়গায় আছে, মুস্তাফিজ আরেক জায়গায় আছে, ওখান থেকে তার এক জায়গায় হয়ে তারপর ওখান থেকে চার্টার ফ্লাইটে চলে আসবে, তো সেইগুলো কিন্তু আপনার সাকিব করছে। ডমিঙ্গোর উত্তরসূরি হিসেবে যার নামটা সবচেয়ে বেশি সামনে আসছে, সেই ওটিস গিবসনকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাচ্ছে না বাংলাদেশ।
পারিবারিক কারণে ছুটি নিয়ে বর্তমানে ইংল্যান্ডে আছেন তিনি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাম্প্রতিক ব্যর্থতা ভুলে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ। সে মিশনে ম্যাচ বাই ম্যাচ এগুতে চান সৌম্য সরকার। সাকিব মুস্তাফিজ যোগ দিলে দল পরিপূর্ণ হয়ে উঠবে বিশ্বাস তার। ওয়ানডে সুপার লিগে অবস্থান শক্ত করতে এই সিরিজে পূর্ণ পয়েন্টে চোখ সৌম্যের। কোন ফরম্যাটে কখন কোন পজিশনে খেলবেন তা এখনও পরিষ্কার নয়। ধারাবাহিকতার ঘাটতি সৌম্যকে বরাবরই রেখেছে প্রশ্নের মুখে। আবার হঠাৎ এক ইনিংসে তিনি এসে পড়েন স্পটলাইটে। টেস্টে না থাকা সৌম্য এখন ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে তাকিয়ে। মিরপুরে অনুশীলন চলছে পুরোদমে। সূচিও চূড়ান্ত। 16 মে ঢাকায় আসছে শ্রীলঙ্কা দল। 3 ওয়ানডে 23, 25 আর 28 মে। জৈব সুরক্ষা বলয়ে সব ম্যাচ ডে নাইট, ভেন্যু মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। এই সিরিজ আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। ঘরের মাঠে পূর্ণ পয়েন্টে চোখ সৌম্যের। আমরা আশাবাদী সব প্লেয়ার হোম সিরিজে ভালো করবে। সবসময় তো টিমে যখন আমরা নামি জেতার জন্যই নামি, তো ম্যাচ বাই ম্যাচ যাওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা থাকবে ফার্স্ট ম্যাচ জেতার পরে দেন সেকেন্ড ম্যাচ। সো আশা করব যে 3টা ম্যাচই খুব ভালোভাবে আমরা খেলবো। এবং পছন্দের ফরম্যাটে সাকিব মুস্তাফিজ ফেরায় পূর্ণতা পাবে টাইগার স্কোয়াডে। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে তাই আশাবাদী সৌম্য। সাকিব ভাই খেললে সবসময় 2টা সাইড পাওয়া যায়, তো এটা অবশ্যই টিমের জন্য অনেক বড় একটা সাইড। আর মুস্তাফিজ আমাদের আমরা দেখছিলাম যে আইপিএল অনেক ভালো বল করছে, তো অবশ্যই টিমের জন্য এটা খুব ভালো একটা সাইড হবে যে তারা দুইজন একসাথে কামব্যাক করছে। এবং আশা করব যে তারা দুজন অনেক ভালোভাবেই সিরিজটা সম্পূর্ণ করবে। 3 ফরম্যাট মিলে টানা 10 ম্যাচে জয়হীন বাংলাদেশ। শ্রীলঙ্কা সিরিজে দুর্দশা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ টাইগারদের সামনে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার জন্য বন্ধ হয়েছে আইপিএল। পরিবারের কাছে ফিরছেন ক্রিকেটাররা, তবে বিপাকে পড়েছেন অস্ট্রেলিয়া থেকে আসা ক্রিকেটার, কোচ ও অফিসিয়ালসরা। নিজ দেশে ফেরায় নিষেধাজ্ঞা থাকায় ওজিরা আশ্রয় নিচ্ছেন মালদ্বীপ ও শ্রীলঙ্কায়। অন্যদিকে সেপ্টেম্বরে আবারও আইপিএল আয়োজন করতে পারে ভারত। করোনার ভয়াবহতার কাছে হার মেনেছে আইপিএল। আসরের মাঝপথে ক্রিকেট উৎসব বন্ধ করতে বাধ্য হয়েছে বিসিসিআই। জীবনের থেকে ক্রিকেট তো বড় নয়। ভারতীয় ক্রিকেটাররা ফিরে যাচ্ছেন পরিবারের কাছে, কিন্তু বিদেশিরা শঙ্কায় দিন পার করছেন। বাড়ি ফেরার আগে আইপিএল বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সবাই। Quick decision and a good one, I think, by BCCI and of course the governing council of IPL to postpone the tournament. The situation throughout the country is very bad to continue a cricket tournament, so I think yes, the decision has been taken, so we have to respect that and follow it. চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি কোভিড পজিটিভ। বিদেশিদের মধ্যে তিনিই প্রথম। অস্ট্রেলিয়ানরা এমনিতে আছে মহা সমস্যায়। দেশে ফেরার পথ আপাতত বন্ধ, তাই সরকারের জেল জরিমানা এড়াতে আপাতত শ্রীলঙ্কা ও মালদ্বীপে আশ্রয় নিতে হচ্ছে। বিসিসিআই ও সব ফ্র্যাঞ্চাইজির কার্যক্রমে আমি সন্তুষ্ট। ওরা আমাদের ক্রিকেটারদের পৌঁছে দিতে দারুণ ব্যবস্থা করেছে। আশা করি সবাই দ্রুত ও নিরাপদে অস্ট্রেলিয়ায় ফিরতে পারবে। আইপিএল বন্ধে ক্ষতির পরিমাণ আজ করা যায়। এই মেগা ইভেন্ট থেকে বিসিসিআইয়ের আয় হওয়ার কথা ছিল 4000 কোটি রুপি। মাঝপথে আসর স্থগিতে সেটা অর্ধেকে নেমে আসবে। সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ডকে হারাতে হবে 2200 কোটি রুপি। এখন পরিস্থিতির উপর ঝুলে আছে আইপিএল এর ভাগ্য। সেপ্টেম্বরে আবারও লিগ আয়োজনের আশায় ভারতীয় ক্রিকেট বোর্ড। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে নামবে চেলসি রিয়াল মাদ্রিদ। অ্যাওয়ে গোলের অ্যাডভান্টেজ সঙ্গী চেলসির 9 বছর পর ফাইনালে উঠতে মরিয়া ইংলিশ জায়ান্ট। অন্যদিকে হ্যাজার্ডকে নিয়ে স্ট্যামফোর্ড ব্রিজের চ্যালেঞ্জে জিততে চান কোচ জিনেদিন জিদান। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। 1-1 গোলের ড্রয়ে নিষ্পত্তি প্রথম লেগ। এবার চেলসির মাঠে রিয়ালের পরীক্ষা। ব্লুজদের বিপক্ষে ঘরের অস্বস্তি কাটাতে পারবে কি গ্যালাক্টিকোস, নাকি টুর্নামেন্টের সফল দলকে হতাশ করে 9 বছরের আক্ষেপ ঘুচাবে চেলসি? রামোস ফেরায় স্বস্তিতে রিয়াল। দলের শক্তি বাড়িয়েছে করোনা নেগেটিভ ফেদেরিকো ভালভার্দের অন্তর্ভুক্তি। তবে চেলসির বিপক্ষে জিদানের ট্রাম্প কার্ড এইডেন হ্যাজার্ড।
জিদানের বিশ্বাস সাবেক ক্লাবের বিপক্ষে জ্বলে উঠবেন বেলজিয়ান ফরওয়ার্ড। হ্যাজার্ডের জন্য এটা প্রমাণের মঞ্চ, ওর প্রতিভা দেখানোর এটা দারুণ সুযোগ। আশা করি ও দলের জয়ে ভূমিকা রাখবে, সাথে রামোসের অন্তর্ভুক্তি দলকে উজ্জীবিত করবে। অ্যাওয়ে গোলের অ্যাডভান্টেজ চেলসির অনুপ্রেরণা। ঘরের মাঠেও ছন্দ ধরে রাখতে চায় দ্য ব্লুজ। আনফিট মিডফিল্ডার মাতেও কোভাসিচ, ইনফর্মড ক্রিস্টিয়ান পুলিসিচ, কাই হাভার্টস, অলিভিয়ের জিরু, কোচ থমাস টুকেলের ভরসা। রামোসের অন্তর্ভুক্তি প্রতিপক্ষকে আরও শক্তিশালী করবে, তবে আমরা প্রস্তুত চ্যালেঞ্জ নিতে। ঘরের মাঠে জয় ধরে রাখতে চাই। পরিসংখ্যানে দাপট চেলসির, লস ব্লাঙ্কোদের বিপক্ষে অপরাজেয় দ্য ব্লুজ। 2 জয়ের বিপরীতে সমান সংখ্যক ড্র। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবর এই ছিল আমার কাছে, চলে যাব অন্যান্য প্রসঙ্গে। তাইওয়ানের সমুদ্র সৈকতে ফেলে দেয়া প্লাস্টিকের বোতল দিয়ে ভাস্কর্য বানাচ্ছেন ফরাসি শিল্পী জিন স্কুদের। ভাস্কর্য দিয়ে তিনি পরিত্যক্ত বোতলকে শিল্পকর্মে কাজে লাগিয়ে এর পুনর্ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া তার উদ্দেশ্য। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। ডিবির অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম তদন্তে বেরিয়ে আসে খুলনার একটি বিকাশের দোকান থেকে নিবন্ধনের নামে টাকা তোলে এক ব্যক্তি। পরে সিসিটিভি ফুটেজ দেখে সেই ব্যক্তিকে খুলনা থেকে গ্রেপ্তার করে ডিবি। গ্রেপ্তার নজরুল একজন পেশাদার প্রতারক। মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ মুসলমানদের টার্গেট করে সরকারিভাবে হজের জন্য নিবন্ধিত হয়েছেন বলে ফোন করেন। কাজ দ্রুত করতে ৭,৫০০ টাকা দাবি করেন। টাকা না দিলে নিবন্ধন বাতিলেরও ভয় দেখাতেন। নোয়াখালীর এক এমপি মহোদয়ের এপিএস পরিচয় দিয়েও এই ধরনের কাজ করেছে। আমাদের সাইবার টিম সেই প্রতারক চক্রকে খুলনা এলাকা থেকে গ্রেপ্তার করে এনেছে। নিবন্ধিতদের তালিকা ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে নজরুলের কাছে গেছে কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দারা। ধর্ম মন্ত্রণালয় যেহেতু নিবন্ধন হয়, সেখানেও কেউ জড়িত আছে কিনা বা মন্ত্রণালয় যে তালিকা আছে এটা যে কোনোভাবে প্রতারক চক্রের কাছে গিয়েছে, আমরা এটা তদন্ত করলে বলতে পারব। বুধবার নজরুলকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চাইলে আদালত 2 দিনের মঞ্জুর করেন। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1 বছর আগে ছিনতাইকারীরা টান দিয়ে ছিনিয়ে নিয়েছিল কানের দুল। এবার প্রাইভেট কার আরোহী ছিনতাইকারী ব্যাগ ধরে হ্যাঁচকা টান দিলে রিকশা থেকে পড়ে প্রাণী হারালেন পরিচ্ছন্নতা কর্মী সুনিতা রানী দাস। বুধবার সকালে রাজধানীর কমলাপুরে ঘটে এই ঘটনা। ঢাকা মেডিকেলে এ আহাজারি প্রিয়জন হারানোর। পরিচ্ছন্নতা কর্মী সুনিতা দাসের নির্মম মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। বৌদ্ধ মন্দিরে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন সুনিতা রানী দাস। ভাগ্নেকেও সেখানে চাকরি পাইয়ে দিতে গোপীবাগের বাসা থেকে তাকে নিয়ে যাচ্ছিলেন কর্মস্থলে। কমলাপুর বাস স্ট্যান্ডে পৌঁছালে পেছন থেকে আসা একটি প্রাইভেট কারের আরোহী ছিনতাইকারী সুনিতার হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এতে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। গুরুতর আঘাত পান মাথায়। গেটের থেকে বাইরিয়া ওই আমার ছোট বোনের ব্যান্ডি ব্যাগ টান দিয়ে দুইটা ছিটকে ফালাইয়া দিছে। তারপরে ব্যাগটারে ছিনতাইকারী নিয়ে গেছে ব্যান্ডি ব্যাগটা। তাৎক্ষণিকভাবে নেওয়া হয় মুগদা হাসপাতালে, সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সকাল 11টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুনিতার। মুগদা হাসপাতালে হয়েছে। মুগদা হাসপাতালে নেওয়ার পর ওকে রেফার করছে ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেলে 204 নম্বরে ওটা ভর্তি ছিল। ভর্তি অবস্থায় চিকিৎসা অবস্থা সে মারা যায়। পুলিশ বলছে ঘটনার পর থেকে জড়িতদের ধরতে অভিযানে নেমেছে তারা। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চলছে বিশ্লেষণ। আমরা এটা আশেপাশে সিসি ক্যামেরা ফুটেজ আমরা কর্মসূচি সূত্রে আমরা চেক করছি এবং আমরা তদন্তে আসামি ধরার যা যা আমাদের ব্যবস্থা আছে আমরা সেটা উদ্বোধন কর্তৃপক্ষ আমরা সেটা পর্যায়ক্রমে করে যাচ্ছি। আমরা আশা করছি অল্প কিছুদিন এটা ডিটেক্ট করা সম্ভব হবে। নিহত সুনিতার বাড়ি টাঙ্গাইলে। স্বামী ও 3 ছেলের সঙ্গে বসবাস করতেন রাজধানীর গোপীবাগে।
মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত ১.৫ দশকের বেশি সময়ে ২৩ বার আগুনে পুড়েছে সুন্দরবন। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৭২ একর বনজ সম্পদ। সুন্দরবনের খুব কাছের নদী খাল ভরাট হয়ে যাওয়া, মানুষের অবাধ যাতায়াত, নিরাপত্তা চৌকি ও সীমানা প্রাচীর না থাকায় বারবার অগ্নিকাণ্ড বলছে বন বিভাগ ও পরিবেশবাদী নেতারা। এদিকে সোমবার বনের একটি স্থানে আগুন লাগলে তা গতকাল নেভানো হয়, তবে আজ ওই স্থানে আবারও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে, জানিয়েছে বন বিভাগ। বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। এই বনের পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের লোকালয়ের কাছে বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলা উপজেলা, এই ৩ উপজেলায় কয়েক হাজার মানুষের বসবাস। এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া ভোলা ও খরমা নদীর নাব্যতা না থাকায় মানুষ পায়ে হেঁটেই যায় বনে। বন বিভাগ অফিস জানিয়েছে ২০০২ সাল থেকে এখন পর্যন্ত ২৩ বার আগুন লাগে সুন্দরবনের বিভিন্ন জায়গায়। এসব অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৭২ একর বনজ সম্পদ। পুড়েছে সুন্দরী, বলা ও লতাগুল্ম প্রজাতির গাছ। এর আর্থিক ক্ষতি ১৮.৫ লাখ টাকা হলেও বন প্রকৃতির ক্ষতি অপূরণীয়। আপনার দিনে আইলে এই চক্রে এই সময়কালে আগুন দেয়, আবার বর্ষাকালে আইলে এরা ঔষধ দিয়ে মাছ ধরে। এরা থাকে ধরাছোঁয়ার বাইরে, কিন্তু আমরা যারা জেলেরা আমরা ভোগান্তি শিকার। আমাদের পাস, পারমিট অথবা আমাদের নামে মামলা। তবে বহুবারের এই অগ্নিকাণ্ডের ঘটনার পরও এর সাথে জড়িতদের হয়নি বিচার। এজন্য বিশ্ব ঐতিহ্যকে টিকিয়ে রাখতে বনের নিরাপত্তা জোরদারের সঙ্গে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবেশবাদীদের। অগ্নিকাণ্ডের পিছনে অসাধু মৎস্য ব্যবসায়ী এবং বন বিভাগের অসৎ কর্মকর্তারা যুক্ত আছে। বারবার এই আগুন লাগানোর ফলে তদন্ত হয় না। লোকালয় সংলগ্ন যে এরিয়া আছে সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হবে, খাল খনন করতে হবে এবং পর্যাপ্ত নিরাপত্তা চৌকির মাধ্যমে নজরদারি বাড়াতে হবে। সুন্দরবনের নিরাপত্তার জন্য এরই মধ্যে ওয়াচ টাওয়ার নির্মাণ এবং কাঁটাতারের বেড়া দেওয়া প্রকল্প দুটি মন্ত্রণালয়ে জমা দিয়েছে বন কর্মকর্তারা। খাল হলে অত নদীর গভীরতা বাড়বে, পানি চলাচল বাড়বে এবং নদীর প্রশস্ততা বাড়বে, মানুষ অবাধে যেতে পারবে না। সবশেষ সুন্দরবনের শরণখোলায় দাসের ভাড়ানি টহল ফাঁড়ির অংশে আগুনে পুড়েছে ১.৫ একর বনভূমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ৬ মে থেকে ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। ঈদের কারণে ব্যাংকে চাপ বাড়ায় লেনদেনের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে ৬ মে থেকে ১৬ মে পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। আর আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বেলা ৩:৩০ পর্যন্ত। ঈদের ছুটিতে ব্যাংকের সব কর্মকর্তা কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের ঘোষিত ভিশনের সঙ্গে তাল মিলিয়ে এফবিসিসিআইকে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার দুপুরে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর নতুন ভবন ও লোগো উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। তিনি জানান, তরুণরা নেতৃত্বে আসলে দৃশ্যমান পরিবর্তন ঘটে। তাই করোনার মধ্যে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে এফবিসিসিআইকে দক্ষতার সঙ্গে এগিয়ে নেওয়া বর্তমান সভাপতিকে ধন্যবাদ জানান তিনি। সেই সঙ্গে আগামীতে আরও পরিকল্পনার মাধ্যমে এফবিসিসিআইকে এগিয়ে নিতে আহ্বান জানান সালমান এফ রহমান। ইকোনমি চেঞ্জ হচ্ছে, আমাদের ডিজিটাল ইকোনমি চলে আসতেছে, আমাদের অ্যাসোসিয়েশন গ্রুপে আমাদের চেম্বারগুলি অনেকগুলি, আগে উইমেন চেম্বার ছিল না, এখন উইমেন চেম্বার এসছে। এগুলিকে ক্লাস্টারিং করে কিভাবে একটা স্ট্রাকচারাল রিফর্ম দরকার সেটা কিন্তু আমরা আমাদের ভবিষ্যতে করতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে টানা ৩য় মেয়াদে শপথ নিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। করোনা সতর্কতা মেনে সকালে রাজভবনে শপথ নেন তিনি। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলে সবাইকে সাথে নিয়ে জয়ের উদযাপন করার ঘোষণা দেন মমতা। আমি মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ করিতেছি। কলকাতার রাজভবনে স্থানীয় সময় সকাল ১১টার দিকে টানা ৩য়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকর। আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। করোনা মহামারীর কারণে শপথ অনুষ্ঠান ছিল একেবারেই অনাড়ম্বর। মাত্র ৫০ জন অতিথিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।
শপথ নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে করোনার ভয়াবহতা মোকাবেলা করাই হবে তার প্রথম কাজ। মহামারীর কারণে শপথ অনুষ্ঠানে অনেককে আমন্ত্রণ জানাতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি। প্লিজ ক্ষমা করে দেবেন, কোভিড সিচুয়েশনে আপনারা অনেক করেছেন, সবাইকেই আমাদের আমন্ত্রণ করা উচিত ছিল, কিন্তু আমি করতে পারিনি বিকজ অফ দ্য সিচুয়েশন, প্যান্ডামিক সিচুয়েশন। বাট কোভিড শেষ হয়ে গেলে আমরা ব্রিগেডে সেলিব্রেশন করব, তখন আপনারা প্রত্যেকে আমার গেস্ট থাকবেন। নির্বাচন পরবর্তী সহিংসতার দিকে ইঙ্গিত করে মমতা বলেন, বাংলায় কোনো অশান্তি হতে দেবেন না তিনি। সবাইকে, সব রাজনৈতিক দলের কাছে আবেদন করব যে সবাই শান্তি বজায় রাখুন, শৃঙ্খলা বজায় রাখুন, সংহতি বজায় রাখুন। বাংলা কিন্তু কোনো অশান্তি পছন্দ করে না এবং আমি নিজেও করি না। আমি প্রত্যেককে বলবো, প্লিজ টেক প্রপার কেয়ার যাতে কোনো ভায়োলেন্স কোথাও না হয় এবং কোথাও কোথাও ইলেকশনের পরে কিছু স্পোরাডিক ইনসিডেন্ট হয়। আমি আজ থেকে ল অ্যান্ড অর্ডার ট্যাকেল করব এবং কঠোর হস্তে আমি এগুলো মোকাবিলা করব। পশ্চিমবঙ্গে নতুন সরকারের মন্ত্রিসভার শপথ হতে পারে 9 মে, আর বৃহস্পতিবার ও শুক্রবার শপথ নেবেন তৃণমূলের বিজয়ী বিধায়করা। এদিকে নন্দীগ্রাম আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। ওই আসনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা ব্যানার্জি। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একদিনে করোনায় প্রাণহানির নতুন রেকর্ড হলো ভারতে। 24 ঘন্টায় দেশটিতে মারা গেছে 3,786 জন। নতুন রোগী শনাক্ত হয়েছে 3,82,000। অক্সিজেন সরবরাহের অভাবে হাসপাতালে কোনো কোভিড রোগীর মৃত্যু অপরাধমূলক ঘটনা। এ ধরনের মৃত্যুর ঘটনা গণহত্যার চেয়ে কম নয় বলে জানিয়েছে ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট। এদিকে বুধবার রুরকি হাসপাতালে 30 মিনিট অক্সিজেন সরবরাহ বন্ধ থাকার পর 5 জন রোগী মারা গেছে। এনডিটিভির তালিকা অনুসারে ভারতের করোনা সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে, তারপর রয়েছে কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লি, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ। টেস্টিং ল্যাবে রোগীর চাপ সামলাতে সরকার থেকে করোনা পরীক্ষার নতুন নির্দেশনা দেয়া হয়েছে। একবার পিসিআর পরীক্ষায় করোনা শনাক্ত হওয়ার পর সেই ব্যক্তির কোনো উপসর্গ না থাকলে দ্বিতীয়বার পরীক্ষার প্রয়োজন নেই বলে জানিয়েছে ভারত সরকার। এদিকে ভারত থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে হোয়াইট হাউস। তরল অক্সিজেন আনতে কুয়েত পৌঁছেছে ভারতের নৌযান। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তাইওয়ানের সমুদ্র সৈকতে ফেলে দেয়া প্লাস্টিকের বোতল দিয়ে ভাস্কর্য বানাচ্ছেন ফরাসি শিল্পী জিন স্কুদেরি। তিনি তার তৈরি করা এই ভাস্কর্য দিয়ে উপস্থাপন করতে চান মানুষের মনের শূন্যতা এবং অবসাদ, দিতে চান পরিবেশ রক্ষার বার্তাও। ফরাসি শিল্পী জিন স্কুদেরি বাস করছেন তাইওয়ানে। এখানেও থেমে নেই তার শিল্পচর্চা। সমুদ্র সৈকত থেকে বোতল কুড়িয়ে তৈরি করছেন ভাস্কর্য। খালি বোতল সংগ্রহ করে তা দিয়ে ভাস্কর্য তৈরির পেছনে যুক্তিও আছে জিন স্কুদেরির। আবর্জনা হিসেবে সবথেকে বেশি ফেলে দেওয়া হয় যে বস্তু, তা হলো খালি বোতল। আমি সেগুলোর মধ্যে হতাশার একটি সূক্ষ্ম বার্তা খুঁজে পাই। তাই হতাশাগুলোকেই সবাইকে জানানোর জন্য এই খালি বোতলগুলো দিয়ে আমি ভাস্কর্য তৈরি করছি। পরিত্যক্ত বোতলকে শিল্পকর্মে কাজে লাগিয়ে বিশ্ববাসীকে পুনর্ব্যবহার সম্পর্কে ইতিবাচক ধারণা দেওয়া স্কুদেরির উদ্দেশ্য। আমাদের মানব জাতির জন্য সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো আমরা নিজেরাই পরিবেশ নষ্ট করছি। আর পরিবেশ যেন সেই হতাশার কথাটাই জানান দেয় সমুদ্র সৈকতে পড়ে থাকা খালি বোতলের মাধ্যমে। পরিবেশ বাঁচাতে বিশ্বব্যাপী জনপ্রিয় হচ্ছে পরিত্যক্ত বস্তু পুনর্ব্যবহারের ধারণা। নিজেদের শিল্পকর্মের মাধ্যমে এই ধারণাকে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখছেন শিল্পীরা। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।